আশ্বাসে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দিনভর ভোগান্তি গ্রাহকদের। ফ্যাসিস্ট আমলের মতো আর পাতানো নির্বাচন হবে না, সবাই সমান সুযোগ পাবে সিইসি। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর শুরু রোববার, উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। ময়মনসিংহে দীপু দাস হত্যায় নেতৃত্ব দেয়া ইয়াসিন আরাফাত গ্রেপ্তার। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এলপিজি বিক্রি বন্ধের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 6 দফা দাবি আদায়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ডাকে সকাল থেকে সারা দেশে পরিবেশক ও খুচরা পর্যায়ে এলপিজি বিক্রি বন্ধ করে দিয়েছিল ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করে তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকার কয়েকটি প্রান্ত ঘুরে এলপিজি সিলিন্ডার পাননি জাকির হোসেন। কারণ বাজার হয়ে এসেছেন মগবাজারে, সেখান থেকেও ফিরে যেতে হচ্ছে তাকে। আমি আসছিলাম কারণ বাজার থেকে গ্যাসের বোতল নিয়ে, এখন এখানে সংগ্রহ দিছি একজন, গ্যাস পাচ্ছি না, আবার আমার বাসায় যেতে হবে। বাসাবাড়িতে চুলা না জ্বললেও হোটেলে গিয়ে খাবার খাবেন সে ব্যবস্থাও নেই অনেকের। অনেক রেস্তোরাঁ ইতিমধ্যে গ্যাস সংকটে বন্ধ। কেরোসিন দিয়ে তো আমরা এই দোকান চালাতে পারবো না, আমরা একবারে দোকান বন্ধ করে লাগবো। বুধবার রাতে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। কর্মসূচি প্রত্যাহারের আগে রাজধানীর মালিবাগ, মগবাজার, কারণবাজার সহ বেশ কয়েকটি এলাকায় গিয়েও দিনভর পাওয়া যায়নি এলপিজি সিলিন্ডার। এতে চরম বিপাকে পড়ে গ্রাহকরা। বিক্রেতারা বলছে এলপিজির সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ আছে। আমার দোকানে অগণিত গ্রাহক আসতেছে, কিন্তু দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমার দোকানে গ্যাস নেই, কোম্পানি থেকে সরবরাহ বন্ধ। আমরা গ্যাস ঠিকমতো পাইতেছি না, এই কারণে বেচতে পারি না। কাস্টমার পেরিয়ে চলে যেতে গ্যাস আসেনি নাই। সারা দেশেই এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। জেলা শহর থেকে গ্রাম পর্যায়ে কোথাও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। এক সপ্তাহ আগে আমরা 1500 টাকা গ্যাস দিয়েছি, এখন বলতেছে 2200 টাকা। এখন আর কি করবো, লাকড়ি দিয়ে চুলা জ্বালতে হইতেছে। রান্না বান্না করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। একটা আমি কিনতাম 13 টাকা দিয়ে, এখন কিন্তু হচ্ছে 2200 টাকা দিয়ে। তো 1000 টাকা, এটা আমার খুবই, এটা তো আগে তো আমার এটা দিয়ে 13 টাকা দিয়ে এখান থেকে বুঝিয়ে তো, কিন্তু ব্যথা তো ওদের 1000 টাকা আমি বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে। ডিলারের বাড়তি কিনলে তো সরকারের রেট যেটা দিছে এটা যখন বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, এখন তো ডিলারে মাল দিতে পারবে না আমাদেরকে। পরে বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে 6 দফা দাবি জানায় এলপি গ্যাস ব্যবসায়ীরা। পরে বিকেলে বিইআরসির সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় এলপি গ্যাস ব্যবসায়ীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগের মতো আর পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিইসি। জানান, যারা আবেদন করেছে আইন অনুযায়ী সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিলের শেষ দিন আগামীকাল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিলের শুনানি। এর আগে গত 3 দিনে মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন জমা পড়েছে 295টি। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব, এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন আপনার সঙ্গে মিটিং করেছে গত 2 দিনে। তারা আপনাদের কাছে বলে গেছে যে আরেকটি পাতানো নির্বাচন হলে রাজপথে নামবে। স্যার, আপনি কি মনে করছেন স্যার? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না।
সংসদ নির্বাচন ঘিরে ফেনীর 3টি আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বেশি আলোচনায় ফেনীর 3 আসন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু এখানে প্রার্থী। গত কয়েকটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার বদলে গেছে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত আসনের ভোটের সমীকরণ। ফেনী থেকে তোফায়েল আহমদ নিলয়ের পাঠানো রিপোর্ট। চায়ের কাপে আলোচনা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী এগিয়ে আর কে পিছিয়ে পড়ছে। আলোচনা চলছে তাদের ভোট কোন দিকে যাবে, কাকে ভোট দিলে দেশ ও দশের উন্নয়ন হবে, এমন ভাবনাই সাধারণ ভোটারদের। প্রান্তিক ভোটাররা বলছেন ফেনী জেলার উন্নয়নে যে প্রার্থী অগ্রণী ভূমিকা রাখতে পারবেন এবং যে সাধারণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিবেন তাকেই নির্বাচিত করতে চান তারা। নদীতে বিলীন হয়ে গেছে, এইগুলো দ্রুত কাজ করে দিলে আমাদের ভীষণ উপকার হতো। আর যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা। আগে আওয়ামী লীগের মতো যেরকম সাদাবাজি বা সন্ত্রাসী, এরকম আমরা কোনো সন্ত্রাসী চাই না। ভালো একটা শত যোগ্য প্রার্থী আমরা দেখতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের মধ্যে ফেনী 3 আসন বেশি আলোচনায়। স্বাধীনতার পর এই আসনে একাধিকবার বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতার কারণে অন্যরকম রাজনৈতিক হিসাব হতে পারে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা, অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা। আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তাহলে আমার কাজেই হবে ফেনীর উন্নয়ন। বিএনপির পাশাপাশি এই আসনে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ অন্যান্য দলের প্রার্থীরা জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠে ভোটারদের দেখাচ্ছেন পরিবর্তনের স্বপ্ন। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে এগুলো দূর করতে চাই। সালিসি বাণিজ্যের মাধ্যমে আজকে দুর্নীতিকে যেভাবে গ্রাম এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই সালিসি বাণিজ্যেরও এখানে প্রতিকার চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। চাঁদাবাজ, সন্ত্রাস, যে মাদক আছে, এগুলো আমরা মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী 3 আসনে মোট ভোটার 5,03,000। এনটিভি নিউজ ডেস্ক। দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত পৈতৃক ভিটা সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই সফর করবেন তিনি। তার কর্মসূচিতে থাকছে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। সফরের প্রথম দিন 11 জানুয়ারি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি যাবেন বগুড়ায়। 12 তারিখে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করবেন তিনি। এরপর দাদাবাড়ি, গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে যাবেন। দীর্ঘ 19 বছর পর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস আর আনন্দ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার অবসান ঘটবে বগুড়াবাসীর। লিডার আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটা দোয়া মাহফিল করব। সেইখানে আমরা আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকবেন। দলীয় প্রধানের আগমনকে ঘিরে রংপুরে বিভাগীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা জরুরি সভা করেছেন। আমাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন সশরীরে সাক্ষাতে দেখতে পাবে, এটা তো এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা তো যথেষ্ট আনন্দ আমাদের মধ্যে উদ্বেলিত হয়েছে প্রত্যেকটা এলাকার লোক। আশা করি শুধু বিএনপি কেন, বাংলাদেশের আপমর জনসাধারণ সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করবে তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁয়ে যাবেন তারেক রহমান। সেখানে রাত্রি যাপনের পর 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া অনুষ্ঠানে যোগ দিবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। এই সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন,
মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা ব্যাপক এবং আমাদের নেতাকর্মীদেরও ব্যাপক উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা আছে। 14 জানুয়ারি রংপুর থেকে সড়ক পথে বগুড়ার গাবতলী যাবেন তারেক রহমান। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী 14 জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল আজ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের বিরোধিতা করে অব্যাহতির আবেদন করে আসামিপক্ষ। একই সঙ্গে জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো তথ্য প্রমাণ আনতে পারেনি বলেও দাবি করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন এবং আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করেন। পরে আদেশের জন্য 14 জানুয়ারি দিন ঠিক করে ট্রাইব্যুনাল। গত 4 ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। রাষ্ট্রের নির্দেশেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছে। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় নেতৃত্ব দেয়া ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে শারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন ভালুকার কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের পর তিনি 12 দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায় ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরি গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াসিনের। দীপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় বাদী হয়ে 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। দেশের 4টি বিভাগ ও 12 জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সারা দেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শীতের দাপট বেড়েছে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। সমস্যা হয়, কাশি হয়, এবার শরীর দুর্বল হয়ে থাকা, শরীর বরফ হয়ে থাকা ঠান্ডায়। মানুষ শীতে অনেক কষ্ট করছে, সকালবেলা কাজে যাচ্ছে, অনেক মানুষ শীতে বাইরে বেরোতে পারছে না। ঠান্ডার লাগি ঘর চলে বাড়িতে পারি না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী 1 আসনের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের স্টেশন এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। নেত্রকোনা শহরে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে বড়বাজার এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। শহীদ উসমান হাদি হত্যার বিচার ও তার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ হাদি হত্যার বিচারের পাশাপাশি তার গ্রাফিতি মুছে ফেলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে 2 যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায় ভোরে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর দেখা যায় একটি ঘরের টিনের বেড়া ও ছাউনি উড়ে গেছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি যুবকের মরদেহ এবং এক যুবককে আহত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওসি জানান বিস্ফোরণের পর ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শক্তিশালী ককটেল তৈরির সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন যুবক। বাড়ির ভিতরে আমরা কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া যাচ্ছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে এই জিনিসটার ভিতরে অবশ্যই তারা তৈরি করতেছিল, কারণ আমরা এখানে কিছু টিনের কৌটার পেয়েছি, যে কৌটার খালি কোটাও আছে, তাদের বোঝা যাচ্ছে যে এটা আসলে বোমা তৈরি করার জন্যই তারা হয়তো ম্যাটেরিয়ালগুলোকে একত্রিত করেছিল। সুন্দরবনের রিসোর্ট মালিক ও 2 পর্যটক অপহরণের মূল হোতা বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। গতরাতে সুন্দরবন সংলগ্ন ধানখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্যে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় 1 শুটার পাইপগান, গুলি, একটি চাইনিজ কুড়াল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকদের 5টি মোবাইল ফোন এবং একটি হাতঘড়িও উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের বায়জিৎ এলাকায় একটি স্টিল মিলের দখলে থাকা বাংলাদেশ চা বোর্ডের 65 শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। চা বোর্ডের কর্মকর্তারা জানান, সংস্থার 65 শতক জমি 2008 সালে মডার্ন স্টিল মিলস লিমিটেড ও রতনপুর স্টিল মিলস লিমিটেডকে ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী 2022 সালের পর চা বোর্ডের প্রধান কার্যালয় নির্মাণ ও কর্মচারীদের আবাসন নির্মাণের লক্ষ্যে উক্ত জমি খালি করে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু 2022 সালে ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে 65 শতক জায়গা জোরপূর্বক দখল করে রাখে ওই 2 প্রতিষ্ঠান। এমনকি চা বোর্ডের ভাড়া 2,24 লাখ টাকাও পরিশোধ করেনি। নেত্রকোনায় 3 শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শীতার্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। বগুড়ার ধনুট উপজেলায় ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ধুনট সরকারি কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক SM মাহমুদুল হাসান রনি। এছাড়াও উপস্থিত ছিলেন ধনুট উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। বিইআরসির আশ্বাসে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দিনভর ভোগান্তি গ্রাহকদের। ফ্যাসিস্ট আমলের মতো নয়, পাতানো নির্বাচন হবে না, সবাই সমান সুযোগ পাবে সিসি। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর শুরু রোববার, উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। ময়মনসিংহে দীপু দাস হত্যায় নেতৃত্ব দেয়া ইয়াসিন আরাফাত গ্রেপ্তার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সন্ধ্যা 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।